নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আলোচনা শুধুমাত্র সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ককে নিয়ে নয়, বরং এর সাথে জড়িত আছে ইরান, আমেরিকা, ইসরায়েল, এমনকি ভারত। এই সমস্ত দেশের একটা কৌশলগত স্বার্থ নিয়ে। কারণ আপনারা জানেন যে দুদিন আগে সৌদি আরব, পাকিস্তান আর তুরস্ক মিলে একটা গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি ডিফেন্স ডিল করেছে, যার নাম দেওয়া হয়েছে মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট। আর এই চুক্তির মেন উদ্দেশ্য কি ছিল? এই চুক্তির মেন উদ্দেশ্য ছিল যে এই তিন দেশের মধ্যে যদি বাইরের কোনো দেশ এই তিন দেশের যে কোনো একটা দেশকে আক্রমণ করে, তাহলে এই তিনটে দেশ কিন্তু একসাথে ঝাঁপিয়ে পড়বে সেই দেশটার বিরুদ্ধে লড়াই করার জন্য। আর এখান থেকে শুরু হয়ে গেছে সব থেকে বড় প্রশ্ন। কি প্রশ্ন তৈরি হয়ে গেছে? দেখুন, এর মধ্যে বলা যাচ্ছে যে মিডল ইস্টে বা দক্ষিণ এশিয়া তৈরি হলো কি নতুন একটা সামরিক জোট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান মিলে কি মিডল ইস্টে নতুন একটা জোট তৈরি করলো। এখানেই প্রশ্ন হয়, ভারতের জন্য এই জোটের অর্থটা কি? বা ইরানকে ঘিরে ফেলার একটা বড় প্ল্যান তৈরি হয়ে গেল, নাকি আমেরিকা পর্দার পেছনে এরকম একটা সমীকরণ করার উৎসাহ দিচ্ছিল? আমরা সমস্ত বিষয়ে এ টু জেড আপনাদের সামনে আলোচনা করব। আর একটা বিষয় আলোচনা করব, এই যে জোট তৈরি হয়েছে, এই জোটের প্রকৃত অর্থ কি? বলা হচ্ছে নাকি ন্যাটোর সঙ্গে এই জোটের তুলনা করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ে যুক্তি সহকারে উত্তর খোঁজার চেষ্টা করব আমরা আজকে আপনাদের সামনে। সবার প্রথমে দেখুন কি হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে সৌদি আরব, তুর্কি আর পাকিস্তান মিলে সাইন করেছে যে ডিফেন্স প্যাক্ট। কি ডিফেন্স প্যাক্ট? সেটা বলা হচ্ছে যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে, যে সাইনটার নাম হচ্ছে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। এবং এই আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের সবার সামনে বলে দিই, দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা, যারা আপনারা এআই শিখতে চান, বর্তমানে যুগ হচ্ছে এআই এর যুগ। যারা এআই শিখতে চান, আপনি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস, আপনি বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে আমাদের অ্যাপের মাধ্যমে এআই শিখুন। যদি মাসে ভালো আর্থিক ইনকাম করতে চান তাহলে। আর দেখুন, আপনার ব্যবসা চলছে না, আপনি এআই দিয়ে আপনার ব্যবসাকে রান করান। সন্তানের ভবিষ্যতের জন্য যখন যা চেয়েছে তাই দিয়েছেন, যে বাবা আজকে এই জিনিসটা লাগবে, পিকনিক করতে যাব, জামা কাপড় দাও। এবার সন্তানকে ভবিষ্যৎ উপহার দিন। কিভাবে ভবিষ্যৎ উপহার দেবেন? এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যান, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এআই ব্যাচের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সন্তানের হাতে উজ্জ্বল ভবিষ্যৎ তুলে দিন। দেখুন, আমরা আসি মেন আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে। প্রথমে বুঝে নিতে হবে এই চুক্তি আসলে কি। কি বলা হচ্ছে যে এই যে তিনটে কান্ট্রি একসাথে বসে যে চুক্তি করেছে, এই চুক্তি আসলে কি? এই যে মক্কা ডিফেন্স প্যাক্ট, কিসের জন্য এই মক্কা ডিফেন্স প্যাক্ট করা হয়েছে? দেখুন, সৌদি আরব বা পাকিস্তান বা তুরস্ক, এরা নতুন একটা প্রতিরক্ষা চুক্তি করেছে দেশের মানে মানে তিন দেশেরই সিকিউরিটি আর মিউচুয়াল ডিফেন্স কর্পোরেশন, একে অপরের সাথে যুদ্ধ লাগলে সেনা দিয়ে সাহায্য করা। একটা গভীর কাঠামোভাবে কিন্তু তারা এই ডিলটা তৈরি করেছেন। এখানে কি হবে? তিন দেশ নিজেদের নিরাপত্তা সহযোগিতা বাড়াবে, প্রতিরক্ষায় মিসাইলের ক্ষেত্রে একে অপরকে হেল্প করবে এবং প্রয়োজন হলে একে অপরের পাশে দাঁড়াবে। কিন্তু এখানেই চলে আসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য বলেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে এই যে ডিলটা সাইন হয়েছে, এই ডিলটাকে তুলনা করা হচ্ছে ন্যাটো যে গ্রুপ আছে, 29টা দেশকে নিয়ে যে ন্যাটো গ্রুপ আছে, সেই ন্যাটোর সংবিধান আছে একটা নিজস্ব, আর্টিকেল 5-এর সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু এইখানে একটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে, এটাকে সরাসরি ন্যাটো মতো বা ন্যাটোর মতো কাঠামো বা গঠন বলা যায় না এই ডিলটাকে। তার পেছনে যুক্তি আছে, আমি আপনাদের বোঝাবো। দেখুন, ন্যাটো আর্টিকেল 5 অনুযায়ী বলা হচ্ছে, যদি কোনো দেশ বা ন্যাটোর সদস্য কোনো দেশ আক্রান্ত হয়, তাহলে বাকি সমস্ত দেশ বাকি আরও 28টা দেশ সেই দেশটাকে বাঁচানোর জন্য যে দেশটা আক্রমণ করেছে বা মিসাইল ছড়েছে সেই দেশের ওপর ঝাঁপিয়ে পড়বে। এবং তাদের প্রত্যেকে একটা নিজস্ব ক্যাটাগরি আছে,
সে ক্যাটাগরিতে নির্ধারণ করা হবে। মানে একটা দেশকে আক্রমণ করা হলেও মানেই যে বাকি 28টা দেশ ঝাঁপিয়ে পড়বে এমনটা নয়, বাকি 28টা দেশের সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়বে এমনটা বিষয় নয়। তাহলে প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে সবাই নিজস্ব ক্যাটাগরিতে ঝাঁপিয়ে পড়বে। কারো কাছে সেনাবাহিনী দিয়ে বেশি আছে, সে সেনাবাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়বে। কারো কারো কাছে মিসাইল আছে, মিসাইল দিয়ে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এই যে মিডল ইস্টের নতুন সমীকরণ হয়েছে, এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে। কারণ সৌদি আরব অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, পাকিস্তানের কাছে আছে পারমাণবিক ক্ষমতা, অপরদিকে তুরস্কের কাছে আছে টেকনোলজি এবং পাশাপাশি সামরিক শিল্প। আর এরই পাশাপাশি ন্যাটো হচ্ছে, মানে তুরস্ক যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে ন্যাটোর মেম্বার, দীর্ঘদিন ধরে ন্যাটোর সাথে কাজ করা একটা অভিজ্ঞতা। এবার যদি আমি আরও একটু গুরুত্বপূর্ণ যাই যে এই তিনটে দেশের কাছে কার কাছে কি কি রয়েছে, তাহলে আপনাদের কাছে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, পাকিস্তানের কথা যদি আমি আপনাদের বলি, পাকিস্তানের কথা, তাহলে ক্লিয়ার বিষয়। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর মানে দেশ বলা যেতে পারে পাকিস্তান, কারণ তার কাছে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে। এরই পাশাপাশি পাকিস্তানের কাছে রয়েছে বড় একটা সেনাবাহিনী, পাকিস্তান আর্মি, যারা দীর্ঘদিন একটা সামরিক অভিজ্ঞতা সম্পন্ন আর্মি রয়েছে তার কাছে। সৌদি আরবের কাছে মানে সৌদি আরবের সাথে ইম্পর্টেন্ট জায়গা হয়েছে যে সৌদি আরব পাকিস্তানের ক্ষমতা নেওয়ার জন্য সে আগে থেকে ডিফেন্স প্যাক্ট সাইন করে রেখেছে। কিন্তু এখানে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা দরকার, এই চুক্তিতে সৌদি আরব পাকিস্তানকে পাকিস্তান সৌদি আরবকে সে সরাসরি পারমাণবিক অস্ত্র দেবে এমন কোনো আর্টিকেলে লেখা নেই, বা এই যে চুক্তি হয়েছে এই চুক্তিতে এমন কোনো বিষয় উল্লেখ হয়নি। কিন্তু পাকিস্তান বলেছে যে আমব্রেলা মানে মাথায়, সৌদি আরবের মাথায় ছাতা হিসাবে তারা কিন্তু দাঁড়িয়ে থাকবে, এটা বলা হয়েছে। অপরদিকে যদি সৌদি আরবের কথা আমরা বলি আপনাকে, সৌদি আরবের কথা, সৌদি আরব হলো সব থেকে শক্তিশালী, বিপুল পরিমাণে অর্থনৈতিক দিক থেকে স্ট্রং, আর এই পাশাপাশি জ্বালানি সম্পদও কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে। কিন্তু সৌদি আরব দীর্ঘদিন ধরে একটা সমস্যায় ভুগছে। কি সমস্যা? যে মিডল ইস্টের নিরাপত্তার জন্য কতদিন তারা আমেরিকার ওপর নির্ভর করবে, আমেরিকার উপর নির্ভর করবে, এই প্রশ্নটা কিন্তু আজকের দিনে উঠে আসছে। কারণ মিডল ইস্টে যা সংঘাত দেখা গেছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, তাতে পরিষ্কার একটা জিনিস ক্লিয়ার, শুধু একটা বড় শক্তি নিরাপত্তা গ্যারেন্টির ওপর সৌদি আরব আর নির্ভর করতে পারছে না, আমেরিকার ওপর আর নির্ভর করতে পারছে না। তাই সৌদি আরব একদিকে যেমন আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে পাকিস্তানের সাথেও কিন্তু বা তুরস্কের সাথেও কিন্তু ডিফেন্স ডিল করেও কিন্তু সম্পর্ক বজায় রাখছে, কারণ তার সিকিউরিটি দরকার। আর এইটাকে সৌদি আরবে প্রপার স্ট্র্যাটেজিক প্ল্যান হিসাবে কিন্তু জিও পলিটিক্সের সমস্ত এক্সপার্টরা তুলে ধরছে। এরই পাশাপাশি যদি আমি তুরস্ককে নিয়ে কথা বলি, তুরস্ককে নিয়ে যে গুরুত্বপূর্ণ কথা বলি, দেখুন তুরস্কের বিষয় যদি আসি, তুরস্কের কাছে রয়েছে আরও একটা বিপুল পরিমাণের সুযোগ। এক, তুরস্ক ন্যাটোর মেম্বার, দীর্ঘদিন ধরে ন্যাটোর সদস্য হয়ে আছে, তাই সে মক্কা ডিফেন্স ডিল কেন সাইন করলো বলে দিচ্ছি। এরই পাশাপাশি তুরস্ক কয়েক বছর ধরে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে, মিসাইল প্রোগ্রামকে আরও উন্নত করেছে। অপরদিকে তুরস্কের কাছে রয়েছে ড্রোন প্রযুক্তি, নিউ টেকনোলজি, পাশাপাশি রয়েছে ইউএভি, এরই পাশাপাশি রয়েছে বিভিন্ন মিসাইল, এরই পাশাপাশি রয়েছে ইলেকট্রনিক মিসাইল, আর এরই পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের প্রযুক্তি। তাই তুরস্কের প্রভাব বেড়েছে বিশ্বে বিভিন্ন দেশে। তুরস্ক কি করছে এখন, যদি এই ডিল সাইন হয়ে গেছে, তুরস্ক এখন এদেরকে সৌদি আরবকে বা পাকিস্তানকে মিসাইল বিক্রি করবে, এটাও প্রশ্ন উঠে আসছে। এবার আসি যদি আমরা ইরানের কথা, তাহলে এই তিনজনের তো কথা গেল যে কেন এরা সাইন করেছে। এবার যদি আমরা ইরানের কথা আসি, দেখুন ইরানে কিন্তু একটা ভূ রাজনৈতিক দিক রয়েছে। বিষয়টা কি একটু সুন্দরভাবে জেনে নিন। বিষয়টা হচ্ছে, যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন এই তিনটে দেশের, তুরস্ক, সৌদি এবং পাকিস্তান, এই তিনটে দেশের প্রতিবেশী হচ্ছে ইরান, তিনজনেরই প্রতিবেশী ইরান। কারণ যদি দেখেন আমরা পাকিস্তান ইরানের পূর্ব দিকে অবস্থিত, যদি সৌদি আরব দেখবেন তার ঠিক বিপরীতে অবস্থিত, তারই পাশাপাশি দেখেন তুরস্ক ইরানের উত্তর পশ্চিমে অবস্থিত,
আর এই তিন দেশের নিরাপত্তা সহযোগিতা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এরা এই তিন দেশ কি ইরানকে ঘিরে ফেলার বা ইরানকে প্রপার প্ল্যানিং দিয়ে চাপে রাখার কোনো পরিকল্পনা করছে? এটা কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু এই প্রসঙ্গে এই তিন দেশের মানে এই জোটকে নিয়ে ইরান কেন এত চিন্তিত? দেখুন, এই প্রশ্নটা উঠছে কারণ মিডল ইস্টে ইতিমধ্যে বড় শক্তির প্রভাবে উত্থান হয়েছে। তার নাম হচ্ছে ইরান, যে কিনা কেউ ভাবতে পারেনি, বিশ্বের কোনো দেশ ভাবতে পারেনি যে আমেরিকার সঙ্গে যুদ্ধটা দীর্ঘ সময় নিয়ে যাবে। তাই সৌদি আরব, তুরস্ক আর ইরান, এই পাকিস্তান, এরা নিজেদের সামরিক সমন্বয় বাড়ানোর জন্য বা ইরানকে প্রপার ঘিরে ফেলার জন্য নতুন জোট তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে যে মক্কা ডিফেন্স এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্ট ডিক্লারেশন কিছু আছে, আমি সেটাও আপনাদের সামনে এক এক করে আলোচনা করে দিচ্ছি। দেখুন, এই ডিল ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ, এবার আসি এই প্রশ্নটার দিকে। ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ এই ডিল? এর পেছনেও কিন্তু কারণ রয়েছে। কি কারণ রয়েছে দেখুন, সেটাও আমি আপনাদের সামনে আলোচনা করছি। ভারতের জন্য এই অর্থ কি? প্রথম কথা যে আপনাদের বলতে হয়, ভারত এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এই প্রতিরক্ষা চুক্তি তৈরি হয়েছে সরাসরি ভারতের বিরুদ্ধে যাওয়ার জন্য নয়, এমন কোনো প্রমাণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতেও কৌশলগত নজর রাখা হচ্ছে প্রত্যেকটা বিষয়কে, কারণ এই জোটের অন্যতম সদস্য কে? এই জোটের অন্যতম সদস্য হচ্ছে পাকিস্তান। গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন যে ভারত পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে নিরাপত্তার একটা উত্তেজনা রয়েছে। আর যদি এই ডিলে সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তান একে অপরের সাথে সহযোগিতা গভীর করে দেয়, তাহলে কিন্তু পাকিস্তান কূটনৈতিক এবং সামরিক এগ্রিমেন্ট কিছুটা বাড়তে পারে। আর এখানেই গুরুত্বপূর্ণ বিষয় আরও একটা চলে আসে, পাকিস্তান এই ডিলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া বা এরকম ডিল করাতে কেন ইন্টারেস্টেড? কারণ পাকিস্তান, মাথা লাগার চেষ্টা করবেন, এই চুক্তি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পাকিস্তানের ক্ষেত্রে। কি বিষয় আছে? দেশটি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপে ভুগছে, নিরাপত্তার সমস্যা আসছে, কারণ দেশের অর্থ নেই পাকিস্তানে, পেট্রোলের দাম দেখবেন প্রচুর বেড়ে গেছে, নিরাপত্তা অভাব দেখা যাচ্ছে। কারণটা কি? মানে আফগানিস্তান আক্রমণ করে দিচ্ছে, নিজেরা বারবার ফেক ভিডিও বানিয়ে ছাড়ছে বিশ্বের সামনে, এবং দেশের মধ্যে, পাকিস্তান দেশের মধ্যে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়ে গেছে। একদিকে আফগান সীমান্তে পাকিস্তানের সমস্যা রয়েছে, অন্যদিকে ভারতের সঙ্গে দীর্ঘদিনের উত্তেজনা, অপরদিকে অর্থনৈতিক চাপ। আর এই অবস্থায় পাকিস্তানের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের কৌশল, নিজের কৌশল গুরুত্ব বাড়ানো, কৌশলগত গুরুত্ব বাড়ানো। তাই সৌদি আরবের মতো অর্থনৈতিক ভাবে যে স্ট্রং শক্তিশালী দেশের সঙ্গে সম্পর্ক বাড়লে পাকিস্তান মিডল ইস্টে নিজের প্রভাবও বাড়াতে পারে। এই প্ল্যানে পাকিস্তান চলছে। তুরস্কের সঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক, একটা ঘনিষ্ঠতা রয়েছে। আর এই তিন দেশের সমন্বয়ে পাকিস্তান একটা কূটনৈতিক সুযোগ খোঁজার চেষ্টা করছে। এটা হচ্ছে আসল খেলা। কিন্তু সৌদি আরব, প্রশ্ন এখানে ওঠে, সৌদি আরব এত চিন্তার কি আছে? আসল চিন্তার কারণ কি? এই বিষয়টা বুঝতে গেলে আপনাকে আরো একটু গভীরে যেতে হবে, কারণ সৌদি আরবের কাছে আছে অর্থ, মানি প্রচুর রয়েছে, কারণ তার দেশের কাছে তেল রয়েছে, অস্ত্র কেনার ক্ষমতা আছে। কিন্তু মিডল ইস্টে বাস্তবতা হলো অর্থ থাকলে সবসময় নিরাপত্তা নিশ্চিত করা যায় না। কারণ ইরানের সঙ্গে উত্তেজনা, হুদি গোষ্ঠীর সাথে হুদি গোষ্ঠী আক্রমণের আশঙ্কা, পারস্য উপসাগরে নিরাপত্তা, তেলের স্ট্রাকচারকে, তেলের কারখানাকে আক্রমণের হাত থেকে রক্ষা করা। আর এই কারণে সৌদি আরব চেষ্টা করছে যে নিজেদের নিরাপত্তাকে বহুমুখী আক্রমণের হাত থেকে কিভাবে আটকানো যায়। কারণ একদিকে আমেরিকা, অন্যদিকে পাকিস্তান, আর তার উল্টো দিকে তুরস্ক। এইভাবে একাধিক শক্তি নিয়ে সম্পর্ক নিয়ে সৌদি আরব প্রপার একটা কৌশলগত লাভজনক প্ল্যানের মধ্যে এগিয়ে চলছে। দেখুন, শুরুতে আমি আপনাদের বললাম সমস্ত দেশই কিন্তু নিজের স্বার্থের জন্য এগিয়ে চলছে। এবার প্রশ্ন হতে পারে যে এই চুক্তিতে ন্যাটো কেন তুরস্ক কেন যোগ দিল? কারণ এই তো ন্যাটোর মেম্বার, তাহলে কেন যোগ দিল? দেখুন, তুরস্কের একটা আঞ্চলিক আকাঙ্ক্ষা রয়েছে, লোভ রয়েছে, যদি বলা যায় পাতি ভাষায় লোভ রয়েছে। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য, এরই সাথে সাথে মিডল ইস্ট এবং
মিডল ইস্টে এবং মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে নিজেদের প্রভাব সে বাড়াতে চাইছে। একটু যে ভালোভাবে লক্ষ্য করেন, সৌদি আরবের সাথে কিন্তু সম্পর্ক ভালো করার চেষ্টা করছে এই তুরস্ক। আগে একটা সময় কনফ্লিক্ট ছিল, পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। আর অপরদিকে তুরস্ক নিজের কিন্তু ইকোনমিক কাঠামো আরও ডেভেলপ করার চেষ্টা করছে, কারণ টেকনোলজি আছে, এ অস্ত্র বিক্রি করার চেষ্টা করছে। আর সব মিলে যদি দেখা যায় তাহলে দেখতে পাবো যে তুরস্কের আঞ্চলিক প্রভাব মিডল ইস্টের মধ্যে ইরানের সাথে টক্কর দিয়ে নিজের প্রভাব বাড়াতে চেষ্টা করছে। আর এখানে চলে আসে, এবার আসে আমেরিকার কি ভূমিকা রয়েছে এখানেই হচ্ছে সব থেকে বড় জিও পলিটিক্যাল একটা বড় প্ল্যান বা গেম বলতে পারেন। কারণ প্রশ্ন উঠছে, আমেরিকা কি এই ধরনের আঞ্চলিক নিরাপত্তা কাঠামোকে আরো উত্থান করার জন্য পেছন থেকে উৎসাহিত করছে? এরকম প্রশ্ন উঠছে। এই সরাসরি উত্তর দেওয়া কিন্তু কঠিন, কারণ আমেরিকা প্রকাশ্যে এই চুক্তিকে পরিষ্কারভাবে ন্যাটো 2 হিসাবে ঘোষণা করেনি। কিন্তু কৌশলগতভাবে দেখলে আমেরিকা এই চুক্তি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মিডল ইস্টের নিরাপত্তা এবং তাদের মিত্র দেশগুলো যেভাবে ইরান আক্রমণ করেছে, তাদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্প হয়তো এই চুক্তিকে একই সঙ্গে বলবে যে ঠিক আছে। এখনো পর্যন্ত তেমন কোনো স্টেটমেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসেনি, কারণ আমেরিকা একসঙ্গে ইউরোপ, ইন্দো প্যাসিফিক এবং মিডল ইস্ট সব জায়গায় সামরিক এবং কূটনৈতিক সম্পদ ব্যবহার করে আছে। তাহলে কি এই চুক্তিটাকে ইসলামিক ন্যাটো বলা যেতে পারে? ধরুন এই ধরনের শব্দ ইতিমধ্যে আলোচনার মধ্যে কিন্তু এসেছে আলোচনার মধ্যে, কিন্তু এটাকে ন্যাটো 2 বলা ভুল হবে, কারণ ন্যাটোর মতো পূর্ণাঙ্গ সামরিক কাঠামো তৈরি করতে এদের অনেক সময় লাগবে, কিন্তু তো সামরিক কাঠামো তৈরি করবে তার কিন্তু কোনো এই ডিলের মধ্যে কোনো প্রমাণ নেই। বরং বলা ভালো এটি একটা নতুন ত্রিপাক্ষিক প্রতিরক্ষা কাঠামো যা ভবিষ্যতে পরিধি এখনই তৈরি হচ্ছে, এটা কিন্তু বলা যেতে পারে। তবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তিকে একটা অপারেশনাল ডিল বলে কিন্তু উল্লেখ করেছেন। আর এখান থেকে শুরু হয়ে যায় নতুন শক্তির ফ্রেমওয়ার্কের প্রশ্ন নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, যদি আপনারা দেখেন আজকের ভিডিওতে আমরা কি কি উত্তর জানলাম। এটা কি নতুন ন্যাটোর কি সংরক্ষণ বা ন্যাটো 2 বলা যায়? উত্তর হবে না। বড় দাবি উঠছে কিন্তু এটা বলা হচ্ছে না। ইরান বিরোধী জোট প্রকাশ্যে 3 দেশ বলছে না আঞ্চলিক যে ইরান বিরোধী জোট কিনা, কিন্তু তারা এইটা দাবি করছে যে নিজেদের নিরাপত্তার জন্য তারা কিন্তু এরকম ডিল করে রেখেছে। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই ডিল কি ইসলামিক ন্যাটোতে পরিণত হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে আমেরিকা কোনো উৎসাহিত করার প্রপার প্ল্যান? সেই প্রশ্নের উত্তর আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্ট দেখার জন্য, আপনারা কি ভাবছেন সেটা দেখার জন্য। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।